সকাল থেকে জিমিনের বমি আর পেট ব্যথা। বেশ কয়েকবার বমি করে সে ক্লান্ত হয়ে পেট ব্যথা নিয়ে কান্না করছে। জিন, ন্যান্সি, তে, লিসা, জেনি সবাই বসে আছে জিমিনের ঘরে। মেয়েটা ব্যথা সহ্য করতে না পেরে থেকে থেকে কান্না করছে। চিন্তায় জিনের অবস্থা খারাপ। বারবার মেয়ের মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, একটু সহ্য কর মা, এই তো ঠিক হয়ে যাবে। জিমিন কান্না করে বলল, কখন ঠিক হবে আম্মাজান? আমার তো পেটে অনেক ব্যথা করছে। জিন কোনো কথা না বলে মেয়ের মাথায় হাত বুলাতে থাকে। তে অপর পাশ থেকে বলল, আম্মা, ওরে ডাক্তারের কাছে নিয়ে চলেন, ওর মনে হয় বেশি ব্যথা করছে। জিন এক পলক তের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, যেন সে তের কথা শুনেও শুনল না। তবে বাহিরে দাঁড়ানো জাংকুক, জেহব, আরএম সবাই শুনল। জাংকুক কোনো রকম কথা না বাড়িয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়। ওপাশ থেকে জেহব কিছু বলতে চেয়েও বলছে না। তার এই মুহূর্তে এই ঘরে ঢোকা নিষেধ। নিজের ছোট বোন অসুস্থ, তবুও তার এই ঘরে ঢুকে তার বোনকে দেখা যাবে না। জিমিনের হঠাৎ অসুস্থতায় চিন্তায় ভেতরটা অস্থিরতায় ছেয়ে গেছে। বারবার হাতের তালুতে হাত ঘষছে আর পায়চারি করছে। পুরোটাই পর্যবেক্ষণ করে আরএম। মনে মনে হাসে আরএম। ভাইদের বোনের প্রতি ভালোবাসা দেখে তার কেন জানি বুকটায় শান্তি শান্তি লাগছে। 3 ছেলের পর এক মেয়ে তার। এই মেয়ের প্রতি যে কি পরিমাণ ভালোবাসা আছে তা বোধহয় মুখে প্রকাশ করার মতো নয়। কিন্তু হায় আফসোস, এই ভালোবাসাটা যদি অন্য মেয়ের প্রতিও থাকতো তবে হয়তো দিনগুলো অন্যরকম হতো। ভেতর থেকে জিমিনের আবারও কান্না ভেসে আসে। তে জিমিনের পাশে বসে তেল নিয়ে পেটে মালিশ করতে থাকে। জিমিন মাথা খাটের সাথে এলিয়ে দিয়ে বলে, ভাবিজান, ও ভাবিজান, আমার পেটের মধ্যে এমন হলো কেন? আমার কি মনে হয় জানেন, কাল খাওয়ার সময় লিসা আপু আর মাস্টার মশাই নজর দিয়ে গেছে। লিসা খ্যাক করে ওঠে, ভ্রু কুচকে ধমক লাগিয়ে বলে, আমরা নজর লাগাবো কেন? আর নজর লাগালেই তোর বমি আর পেট ব্যথা হতো না, সোজা বেডরুম টু বাথরুম আর বাথরুম টু বেডরুম হইতো। জিমিন ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। লিসা চোখ বুজে জিভ কাটে, তারপর আদুরে ভাবে জিমিনের পাশে বসে বলে, কাঁদিস না বোন, আমার ভুল হয়ে গেছে, আর দেব না ধমক, সরি। জিমিন নাক টানে। জিন ন্যান্সিকে গরম পানি আনতে বলে। জেনি বের হয়ে যায় ঘর থেকে। ডেইজি এক পলক তাকায় তার মেয়ের দিকে। মেয়েটা একদম শান্ত ভঙ্গিতে নিজের কাজ করছে। কয়েকটা ফাঁকা ঢোক গিলে চুপচাপ নিজের ঘর থেকে বের হয়ে যায় ডেইজি। থেকে যায় শুধু লিসা, তে আর জিন। জিমিন তখনও কান্না করছে। এত বড় একটা মেয়ের কান্না দেখে লিসা আর তে বারবার নিজেদের দিকে তাকাচ্ছে। এর মধ্যেই জাঙ্কুক ডক্টর নিয়ে ঘরে আসে। ডক্টর মাথা নিচু করে এসে জমিদার গিন্নিকে সালাম দেয়। ডাক্তার দেখে লিসা ঘর থেকে বের হতে নেয়। অদ্ভুতভাবে সেই সময় জেহব হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে নিলেই লিসার সাথে জোরে একটা ধাক্কা খায়। দুজনই এক পলক শুধু নিজেদের দিকে তাকিয়ে চলে যায়। তে আর চোখে দুজনকে খেয়াল করে ভ্রু কুচকায়। জাংকুক তের পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে, নিজের শাড়ি ঠিক আছে কিনা ভালো করে দেখে মাথায় ঠিক মতো কাপড় টানো, নয়তো ঘর থেকে যাও। তে ভ্রু কুচকে তাকায় জাংকুকের দিকে। নিজের দিকে তাকিয়ে দেখে সব ঠিক আছে। হুট করে জাংকুকের এমন কথার কোনো মানে খুঁজে পায় না তে। তবে ঠিকই চুপচাপ ঘর থেকে চলে যায়। রয়ে যায় শুধু জিন, জাংকুক আর জেহব। পুরো ঘর ফাঁকা হতেই বোনের প্রতি তাদের অস্থিরতা প্রকাশ পায়। দুই ভাই দুই দিক থেকে বোনকে আগলে নিয়ে বসে। তে ঘরে না গিয়ে সোজা চলে যায় ছাদে। রোদের তাপের ছাদে পা রাখাই যেন দায়। তবুও সে ছাদে এসে এক কোণায় দাঁড়ায়। মনের মাঝের হাজারো চিন্তাকে নাড়িয়ে দেখতে থাকে। এরই মধ্যে পেছন থেকে ডেইজির স্বর আসে। তে শান্ত ভঙ্গিতে পেছনে তাকিয়ে দেখে ডেইজি দাঁড়িয়ে আছে। ডেইজি নিজেই এসে তে সামনাসামনি দাঁড়ায়। তে হাত বগল দাবা করে দাঁড়াতেই ডেইজি কণ্ঠ শক্ত করে বলে, তুই জাঙ্কুকে বিয়ে করেছিস কেন? দেখ তে, যা হওয়ার তা 1 বছর আগে হয়ে গেছে। তুই ভাগ্যক্রমে বেঁচে গেছিস যখন, তখন চুপচাপ শান্তিতে বেঁচে থাক। তে কপালে ভাঁজ ফেলে। এই মহিলাকে তার মা বলতেও ভীষণ ঘৃণা হয়, কিন্তু ভাগ্যের জোরে মহিলাটা আসলে তার মা। এটা ভাবতেই তের গা গুলিয়ে আসে। ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লে ওপরে ওপরে নিজেকে শান্ত করে ভীষণ ঠান্ডা গলায় বলে, যা হওয়ার তা 1 বছর আগে হলেও সেই ঘটনাগুলো আমার মনে দাগ কেটে গেছে। তাই সেসব ভুলে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। যদি ভাবেন আমার সাথে সমঝোতা করবেন আর আমি তা ভদ্র মেয়ের মতো মেনে নিব, তবে আপনি ভুল। তের কথায় ডেইজি মোটেও দমে যায় না। কণ্ঠের রুক্ষতা ধরে রেখেই বলে,
তুই কিন্তু আগুনে হাত দিচ্ছিস তে, এখনো সময় আছে, বাড়ি ছেড়ে চলে যা। তে তখন বলল, কেন যাব? আমি না আপনাকে দেখে ভীষণ অবাক হই। পৃথিবীতে কি সত্যি এমন নিষ্ঠুর মা হয়, যে মা 10 মাস গর্ভে রেখে আবার নিজের পরকীয়ার জন্যই সেই সন্তানকে মারতে চায়? আপনাকে দেখলেই আমার না আপনার মুখে থু মারতে ইচ্ছে করে। তে ঠান্ডা গলার অপমানে ক্ষেপে ওঠে ডেইজি। নিজের দোষ সামান্য স্বীকার না করে উল্টো আরও রেগে যায়। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে তের কাছে এগিয়ে আসে। তে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। ডেইজি বড় বড় শ্বাস নিয়ে চোয়ার শক্ত করে বলে, আমাদের না এবার তোর পতন হবে, দেখে নিস। গটগট করে নিচে নেমে যায় ডেইজি। তে রাগে নিজের হাত দিয়ে দেয়ালে বাড়ি মারে। রাগের মাথায় আঘাত করলেও ব্যথাটা বেশ ভালোই পায় সে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। নিজেই মনে মনে বলতে থাকে, আমার আর আমার বাবার জীবন নষ্ট করে তুমি খুব সুখে আছো। তোমার নষ্টামির জন্য আজ আমার বাবা দুনিয়ায় নেই। তোমরা যেভাবে মেরেছ আমার বাবাকে, যতটা কষ্ট দিয়েছ, তার প্রত্যেকটা কষ্ট আমি তোমাদেরকে দিবই, এটা আমার প্রতিজ্ঞা। দুপুরে খাবার টেবিলে কথা ওঠে লিসার বিয়ে নিয়ে। খাবার টেবিলে তখন আরএম, কাই, জাংকুক, জেহোপ, ইয়োনো এবং বোগাম খাচ্ছিল। জিন, ডেইজি আর ন্যান্সি খাবার পরিবেশন করছে। তে, জিমিন, লিসা, লিসার খালা জেনি একসাথে বসে আড্ডা দিচ্ছে। জেনি উঠে গিয়ে খাবার টেবিলেই বোগামকে হালকা করে গুঁতো দিয়ে ইশারা করে লিসার বিয়ের কথা তুলতে বলল। বোগাম গলা পরিষ্কার করে আরএমের উদ্দেশ্যে বলল, বড় ভাইজান, আপনাকে কিছু বলার ছিল। আরএম খাওয়া ছেড়ে তাকায় বোগামের দিকে। বাকি সবাইও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বোগামের কথা শোনার জন্য। শুধু জাংকুক আর জেহপি নিজেদের মতো খেয়ে যাচ্ছে। বোগাম বেশ সাহস নিয়ে বলে, ভাইজান, আমার মেয়ে তো বড় হয়েছে, বয়স হয়েছে বিয়ের। আমরা ভাবছিলাম কি এবার ওর বিয়েটা দেব, সুপাত্রও পেয়েছি, আপনি কি বলেন? জেহপের খাওয়া থেমে যায়। জাংকুক নির্বাক, সব কিছু এক কানে শুনছে, অন্য কানে বের করে নিজের খাবারে মন দিল সে। জেহপ সরাসরি তাকায় হল রুমে বসে থাকা লিসার দিকে। লিসা মাটির দিকে তাকিয়ে এক হাত দিয়ে আরেক হাত ঘষে যাচ্ছে। জেহপের ভাবনার মাঝেই আরএম বলে উঠল, সব যখন ভেবে রেখেছিস তখন আমাকে জিজ্ঞেস কেন করছিস? পাত্র ভালো হলে বিয়েটা দিয়ে দে, সমস্যা নেই। বোগাম তখন বলল, ভাইজান, পাত্র আমাদের ইয়োনো। ইয়োনো বেশ লজ্জা পায়। আরএম খাওয়া বন্ধ করে বলে, তা বেশ ভালো তো, বিয়ের কথাবার্তা কি এগিয়েছিস কিছু? ছেলে যখন ভালো তখন দেরি করে লাভ কি? বোগামও তাল মেলায়। জেহপের খাওয়া বন্ধ হয়ে গেছে। কোনো রকমের ঢোক গিলে তাকিয়ে আছে লিসার দিকে। লিসা একবারও তাকায়নি জেহপের দিকে, দেখেও নি একটা মানুষ কি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। খাবার টেবিলে আর কোনো কথা হয় না। খাবার শেষে হল রুমে বসে সবাই ঠিক করে নেয় এই মাসেই ইয়োনো আর লিসার কাবিন হবে। তারপর বড় কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়োনো নিজের বউ ঘরে তুলবে। যেহেতু এখন সবাই একসাথে আছে, তাই কিছুদিনের মধ্যেই বিয়ের ডেট ফিক্সড হয়। সব কিছু শোনে জেহব, কিন্তু কোনো রকম টু শব্দও করে না। এক পলক লিসার দিকে তাকিয়ে দেখে মেয়েটা না খেয়ে খাবার শুধু নাড়াচাড়া করছে। দীর্ঘশ্বাস ফেলে কোনো রকমের পা চালিয়ে ঘরে চলে যায় জেহব। পুরো বিষয়টাই খেয়াল করে তে, বুঝতে পারে গভীর কিছু আছে জেহব আর লিসার মাঝে। খাওয়ার পর্ব শেষে জেনি নিজেই লিসাকে বিয়ের কথা জানিয়ে দেয়। লিসা কোনো রকমের কথাগুলো হজম করে ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে থাকে। খানিক বাদেই দরজায় নক পড়ে। লিসা প্রথমে পাত্তা না দিলেও পরে বিরক্তি নিয়ে দরজা খুলে দেয়। কিছু বলতে গেলে দেখতে পায় তে দাঁড়িয়ে আছে। তেকে দেখে একটু ঘাবড়ে গিয়ে সরে যায় লিসা। তে ঠোঁট প্রসারিত করে হাসে। ঘরে ঢুকতে ঢুকতে বলে, আপনার সাথে গল্প করতে আসলাম আপু, গল্প করবেন তো নাকি তাড়িয়ে দেবেন? লিসা ব্যস্ত কণ্ঠে বলে, আরে ভাবিজান, না না, তাড়িয়ে কেন দেব, আসেন না। তে বিছানায় বসে। লিসা দরজা লাগিয়ে এসে নিজেও বসে। হাসার চেষ্টা করে বলে, হঠাৎ আমার সাথে গল্প? তে তখন বলল, ভেবেছিলাম আপনার সাথে ধীরে ধীরে গল্প সল্প করব, কিন্তু আপনার আব্বাজান তো দেখি আপনার বিয়ে ঠিক করে আপনাকে তাড়ানোর ব্যবস্থা করে ফেলেছে, তাই ভাবলাম একটু গল্প করে আসি। কদিন পর বিয়ে হয়ে গেলে যদি সুযোগ না পাই। লিসা ভীষণ গোপনে দীর্ঘশ্বাস ফেলে। মুখ ফুটে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। তে ইয়োনো সম্পর্কে জিজ্ঞেস করে, তবে লিসা আশানুরূপ কোনো জবাব দেয় না। কথার ধরনে বোঝা যায় লিসা ইয়োনোকে বিয়ে করতে ইচ্ছুক না। তাই সে কথায় কথায় হুট করে বলে বসে,
জেহব ভাইকে আপনার কেমন লাগে আপু? লিসা চমকায়, ফ্যাল ফ্যাল করে তাকায় তের মুখের দিকে। তে লিসার চোখের দিকে তাকিয়ে যা বোঝার তা বুঝে নেয়। লিসার হাত ধরে বেশ শান্ত কণ্ঠে বলে, আমি একজন লিসা আপু, একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের চোখের ভাষা বোঝাটা আমার জন্য কঠিন কিছু না। সেদিন আপনার বিধ্বস্ত অবস্থা দেখে কিছু আন্দাজ করলেও পুরোপুরি বুঝতে পারিনি। লিসা দৃষ্টি এদিক ওদিক করে, বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। তে লিসার এমন অদ্ভুত আচরণ খেয়াল করে তার গালে হাত রাখতেই সঙ্গে সঙ্গে লিসা তেকে জড়িয়ে ধরে। তে লিসার এমন অদ্ভুত আচরণে বেশ অবাক হয়ে যায়। লিসা তেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তে লিসাকে ছাড়াতে গেলে লিসা না ছেড়ে আরো শক্ত করে জড়িয়ে রাখে। তে হাল ছেড়ে লিসার মাথায় হাত বুলায়। মেয়েটার হাহাকার করা কান্নায় তার বুক কেঁপে ওঠে। লিসা কাঁদতে কাঁদতেই ভাঙা ভাঙা স্বরে বলে, আমি আমি জেহব ভাইকে ভীষণ ভালোবাসি ভাইজান, কিন্তু সে যে আমাকে ভালোবাসে না, আমার যে অন্য কারো হতে মন সায় দেয় না। কেন জেহব ভাই আমাকে ভালোবাসে না ভাবিজান? তে চুপ করে থাকে। লিসা নিজের ভেতরের কষ্টগুলো একটু একটু করে উগলে দিতে শুরু করে। তে সবটা শুনে বলে, জেহব ভাই যদি অন্য কাউকে ভালোবাসে তবে আপনি বিয়েটা করে নিন আপু। যে আপনাকে ভালোবাসে না সে কি আপনার মূল্য কখনো বুঝবে? লিসা জবাব দেয় না, চুপ করে থাকে। তার ঘরের বাইরে দাঁড়ানো জেহব কাঁপতে থাকে। লিসার কান্নার শব্দ সে স্পষ্ট শুনেছে। ভেতরটা কেমন চিনচিনে ব্যথায় ছেয়ে গেছে তার। দেয়ালের এপাশে আর ওপাশে দাঁড়ানো দুইটি মানুষ একই ব্যথায় নিজেদের আষ্টে পৃষ্ঠে রেখেছে, অথচ তাদের মাঝের দূরত্ব যেন বিশালতর থেকেও বিশাল।